একজন পুরুষ যতটা সুদর্শন হলে কোনো রমণীর ভাবনার জগৎটা যুদ্ধ বিগ্রহ ছাড়াই দখল করে নিতে পারে, ঠিক ততটাই সুদর্শন ছিল পরেশ। জোড়া ভ্রু, ইয়া বড় চোখ, ঠান্ডা মেজাজ, চওড়া বুক আর খোঁচা খোঁচা দাড়িতে স্মিত হাসি দিয়ে যে কোনো রমণীকে ঘায়েল করতে পারত সহজেই পরেশ। দিদির সাথে 3.5 বছরের ভালোবাসাবাসির সম্পর্ক ছিল, আর এখন তো সারা জীবনের জন্য। পরেশ দিদিকে যে চিঠি লিখছে সবগুলোই আমার পড়া। আমি লুকিয়ে লুকিয়ে পরেশের দেওয়া চিঠিগুলো পড়ে নিতাম। দিদির কাছে চিঠি পৌঁছাবার একমাত্র বিশ্বস্ত মাধ্যম আমি ছিলাম। পরেশ আমার বাঁ হাতের মুঠোয় চিঠি গুজে দিত আর ডান হাতে টক ঝাল লজেন্স। দিদির পাশে শুয়ে আমি লজেন্সের প্রাণটা একেবারে শুষে নিতাম, আর দিদি নিত পরেশের চিঠির শব্দ ব্রহ্মাণ্ডে লুকোনো অনুভূতিগুলোকে। এমন সময় গিয়েছে যে মাঝরাতে পরেশের ফিসফিসানি ডাকে আমার ঘুম ভেঙে গেছে। মেজাজ বিগড়ে তখন চোখ পাকিয়ে বলতাম, পরেশ দা, এত রাতে ঘুম না ভাঙালে তোমার হতো না? পরেশ হাসি মুখ করে বলতো, শ্যালিকা, এই কান ধরলাম, আর এমন হবে না। অর্পাকে একটু ডেকে দাও না প্লিজ। দিদি বেহুশ হয়ে ঘুমাতো। অনেক ডাকাডাকি করে ঘুম ভাঙিয়ে আমি শুয়ে পড়তাম। পরেশ জানালার বাইরে থেকে দিদির হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত গল্প করে কাটিয়ে দিত। পরেশ কোনোদিনও কথা রাখেনি। দেখা যেত পরের দিন মাঝরাতে এসে সে আবার ফিসফিসিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি চোখ পাকিয়ে মেজাজ দেখালে সে হাসি মুখে মুখ করে জিভা কামড়ে বলতো, শ্যালিকা, কান ধুলাম, আর করব না এমন। আসলে তার হাসি হাসি মুখ দেখে কোনো আবেদন উপেক্ষা করার মতো শক্তি ঈশ্বর আমাকে দেননি। দিদি পড়তো কলেজে, আর আমি ম্যাট্রিক দেব। তখনই দিদির সাথে ভাব ভালোবাসা হয় পরেশের। একই সাথে 2 বোন স্কুল কলেজে যেতাম। ফেরার পথে পরেশও থাকতো আমাদের সাথে। পরেশ আর দিদি মন্দিরের পেছনের বটগাছটার নিচে বসে পড়তো, আর পাহারা দিতে হতো আমাকে। স্কুল থেকে ফেরার পথে বা স্কুল ফাঁকি দিয়ে 2 বোনকে নিয়ে মেলায় যেত পরেশ। দিদিকে 1 গোছা কাচের চুড়ি দিলে আমাকে দিত 2 গোছা। দিদি বাড়ি এসে গাল ফুলিয়ে বলতো, দেখ, তোকে সব কিছু বেশি বেশি দিয়েছে ছোটু, আমাকে সব সময় কম কম। দিদি যে তখন মিথ্যে মিথ্যে অভিমানের খেলা খেলতো সেটা দুজনেই বুঝেও অবশ থাকতাম, কেননা এতে অন্যরকম প্রশান্তি দুজনেই পেতাম যে। একবার হলো কি, দিদি সারা গায়ে পক্স উঠল। মা এসে 2 বোনের বিছানা আলাদা করে দিয়ে বললেন, 2 বোনের একসাথে পক্স উঠলে সে ঠেলা আমি সইতে পারবো না। আমিও ভয়ে ভয়ে একটু দূরে সরে থাকতে লাগলাম। এর মাঝে স্কুল কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল। মাঝরাতে পরেশ জানালার ওপাশ থেকে আমাকে বলল, শম্পা, এই শম্পা, পিছনের দরজাটা একটু খুলে দাও না, আমি একটু দেখেই চলে যাব। দিদি তখন ঘুমে থাকায় আমি অনেকক্ষণ সিদ্ধান্তহীনতায় ভোগার পরে পরেশের অনুরোধের কাছে হেরে গিয়ে দরজা খুলে দিয়েছিলাম। পরেশ ঘরে ঢুকেই দিদির পক্স ওঠা কপালে চুমু খেল। হাতে ওঠা প্রতিটা পক্সে চুমু খেল। ভোর হবার আগে পর্যন্ত দিদির মাথায় হাত বুলিয়ে চলে গেল। দিদি কিচ্ছুটি টের পায়নি। সকালে দিদিকে রাতের ঘটনা খুলে বলার পর দিদি মুচকি মুচকি হাসির সাথে কয়েক ফোঁটা অশ্রু ফেলেছিল। এর আগে কখনো আনন্দ অশ্রু দেখিনি। সেদিনই আমি প্রথম দেখেছিলাম। পরেশের দেওয়া চিঠি পড়ে পরেশের ভেতরে থাকা মানুষটার প্রতি সম্মান বেড়ে যায়, সেই সাথে মুগ্ধও হয়ে যায়। একটা মানুষ এত সুন্দর করে ভালোবাসতে পারে কি করে? পরেশের প্রতি কেন যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। পরক্ষণে যখনই দিদির কথা মনে পড়তো, ঠিক তখনই নিজের অবচেতন মনের আকাঙ্ক্ষায় কবর দিতাম। পরেশের সাথে একবার কি একটা নিয়ে দিদির খুব ঝগড়া হয়েছিল। আসলে ঝগড়াটা দিদিই বাঁধিয়েছিল। পরেশ চুপ করে শুধু শুনেছিল। দিদি খুব শক্ত মনের, আমার মতো গলে যাওয়া টাইপ না। পরেশের সাথে 2 রাত কথা বলেনি।
পরেশ জানালার পাশে এসে সারা রাত দাঁড়িয়েছিল। আমার বেচারার জন্য খুব মায়া হতো। তৃতীয় দিনের মাথায় দিদির অভিমান ভাঙাতে পরেশ দানাদার পকেটে করে বকুল ফুল আর এক টুকরো কাগজ এনেছিল। কয়েক লাইনের কবিতা লিখে তাতে। লেখাটা ঠিক এরকম ছিল: অভিমানে অভিমানে বজ্রপাত, ভালোবাসা মুখ থুবড়ে ভালোবাসা খোঁজে। কবেকার কোন অনুরাগে এতটা দূরত্ব? বৈরাগ্য জীবন আমায় শুষে খায়। প্রিয়তমার গালের টোলে অভিমান বাসা বেঁধে শহর পুড়ে যায়। আহা প্রেমিক বেচারা, আহা প্রেমিক বেচারা। মাঝরাতে প্রেমিক বেচারার শরীর ছুঁয়ে থার্মোমিটার গলে। কাশির শব্দে রক্ত গড়িয়ে পড়ে। প্রণয়িনীর একটু ডাকের অপেক্ষায় প্রেমিক আশায় বুক বাঁধে। ওপাশ থেকে কেউ বলুক, শরীর কি খুবই খারাপ? আফসোস, কর্পোরেটের এই যুগ অনুভূতি থেকে ছুটে পালায়। আহা প্রেমিক বেচারা, আহা প্রেমিক বেচারা। দিদির হাতে কাগজটা দিয়েছিলাম। দিদি কি ভেবে যেন সেটা হাত বাড়িয়ে নিয়ে পড়তে শুরু করেছিল। কবিতা পড়ার শেষে দিদির চোখে পানি টলমল করছিল। দরজা খুলেই পরেশের কাছে গিয়ে আচমকা জড়িয়ে ধরে বলে, এত জ্বর নিয়েও আমায় তুমি দেখতে চলে এলে? দুজনে দুজনকে জাপটে ধরে সেদিন সে কি কান্না! এই কান্নাই যে সেদিন কাল হয়েছিল তাদের জন্য। বাবার কাছে সেদিন ধরা পড়ে গিয়েছিল দুজন। বাবা মাকে মেরেছিলেন সেদিন, মাও মাকে মেরেছিলেন। দিদিকে পরেশকে কাউকে কিছু বলেননি। এর মাঝে কত কি যে হয়ে গেল। মা আলটিমেটাম দিলেন, তিনি উঠানের আম গাছে দড়ি দিয়ে বললেন, যেদিন শুনবেন দিদি পরেশের সাথে আর একটাও কথা বলেছে। বাবাও জানিয়ে দিলেন, দিদি যা ইচ্ছে করুক, তবে তার কথা না শুনলে তিনি কলকাতায় চলে যাবেন, আর কখনো কাউকে মুখ দেখাবেন না। পরেশের বাবাও পরেশকে ব্যবসার কাজে দিনাজপুর পাঠিয়ে দিলেন। এর মাঝেই দিদির বিয়ে হয়ে গেল জগন্নাথ পাড়ায়। পরেশের সাথে কোনো রকম যোগাযোগের জো ছিল না। দিদি হাউ হাউ করে বাবার পায়ে ধরে, মায়ের পায়ে ধরে, কেঁদেও কোনো ফল পায়নি। চেনা বাবা মা সেদিন অনেক অচেনা হয়ে গিয়েছিল। বিয়ের 13 দিন পর পরেশ আমাদের বাড়িতে এসে সে কি কান্না! উঠানের কোনায় বসে পড়েছিল কাজের মাসির কাছ থেকে দিদির বিয়ের খবর পেয়ে। আমার সেদিন সাহস হয়নি পরেশকে সান্ত্বনা দেওয়ার। বাবা পরেশের বাবাকে খবর দিলে তারা এসে নিয়ে যায় পরেশকে। এর মাঝে দিদিকে একবার দেখতে গিয়েছিলাম। দিদি আমাদের কারোর সাথে কোনো কথা বলেনি সেদিন। এরপর টানা 7টা মাস ধরে পরেশে দেখা পায়নি। দিদিও আসেনি আমাদের বাড়িতে। বাবা আনতে গেলেও সে আসেনি। মা বাবা পায়ে ধরতে বাকি রেখেছিল, না, তবুও দিদি আসেনি। বছরখানেক পর পরেশের সাথে দেখা হয়েছিল শ্যামগঞ্জে। একটা সবুজ ফতুয়া পড়েছিল সেদিন। বিদ্যুতের মোটা তারের উপর বসে থাকা কাকগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল সে। কাছে যাওয়ার সাহস হয়নি। ভ্যানে করে আয়ে পরীক্ষার হলের দিকে যাচ্ছিলাম। লোকের মুখে শুনেছি পরেশ এক জায়গায় থাকে না, বাড়িতেও যায় না, এদিক সেদিক ঘুরে বেড়ায়। বিয়েতে ভালো রেজাল্ট করেছে, ভালো চাকরির সুযোগ থাকলেও করেনি পরেশ। দিদিদের বাড়ির পাশে প্রথম প্রথম ঘুরঘুর করত, তারপর আর নাকি সেদিকেও যায়নি। বাবা মারা গেছেন আজ 4 মাস। দিদি শ্মশানে বাবাকে পোড়াতে এসেছিল। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছে দিদি। পরেশ বাবার শেষকৃত্যের সব ব্যবস্থা নিজে থেকেই করেছে। দিদির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল পরেশ। দিদি তাকানোর সাহস পায়নি একবারের জন্য। দিন 4 পর দিদিও চলে গেছে শ্বশুর বাড়ি। মা সারাদিন কাঁদেন, আমিও কাঁদি, বাবার চাদর জড়িয়ে ধরে কাঁদি, বাবার চেয়ারটা দেখে কাঁদি। বাড়ির বাজার করা থেকে সবটাই পরেশ করে দেয়। পরেশ পাড়ার হাই স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করেছে এর মাঝে। পরেশ এতদিনেও দিদিকে ভুলতে পারেনি। দিদির ঘরের দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে।
দিদির নামটা কারো মুখে শুনলেই তার দিকে তাকিয়ে থাকে। মা আর পরেশ দুজনের তাকানোর ধরনটা একই রকম। দুজনের ভেতরটাই প্রিয়জন হারানোর এক সমুদ্র শূন্যতা ভর করে থাকে। একদিন সন্ধ্যাবেলা পরেশের মা বাবা এসে আমাদের বাড়িতে হাজির। আমার সাথে পরেশের বিয়ে ঠিক করলো। আমার মায়ের সাথে আলাপ করে সেদিন কথা বলল। পরদিন সন্ধ্যায় হাট থেকে ফেরার পরে পরেশকে ছাদে পেয়ে বলেছিলাম, পরেশদা, তুমি আমার সাথে সংসার করতে পারবে তো? তুমি মন থেকে আমার কাছে আসতে পারবে তো? পরেশ অন্যদিকে মুখটা ঘুরিয়ে বলেছিল, অর্পার চোখের নিচে কালো দাগটা দেখেছ শম্পা? কত রাত ও নির্ঘুম কাটিয়েছে, সে হিসেব ওর চোখের দিকে তাকালেই বোঝা যায়। আমি সিঁড়ি বেয়ে নামতে নামতে ভেবেছিলাম মাকে গিয়ে বলবো এই বিয়ে ভেঙে দিতে। কোনো এক অজানা কারণে সেটা বলার সাহস হয়ে ওঠেনি সেদিন। তখন মনে মনে জেদ করেছিলাম, দিদির চেয়েও পরেশকে বেশি ভালোবাসবো আমি, আস্তে আস্তে সব ঠিক করে নেব। বিয়ে হয়ে গেল 6 মাস। পরেশ একটু বদলায়নি। আমি যখন বিছানায় তার দিকে ফিরে তাকে জড়িয়ে ধরি, তখন সে বলে, অর্পার গায়ের গন্ধটা এখনো পাই জানো তো? অর্পা হাওয়ায় মিঠাইয়ের মতো আমার সাথে নিজেকে মিশিয়ে নিত। আমার তখন নিজেকে ছাড়িয়ে নেওয়া ছাড়া কোনো উপায় থাকতো না। নিজের দিদির প্রতি নিজেরই তখন হিংসে হতো। একটা মেয়ে কতটা কপাল নিয়ে জন্মালে এমন ভালোবাসা পেতে পারে, যে কিনা পাবে না জেনেও এখনো তাকেই ভালোবাসে। ছাদে শাড়ি নাড়ার সময় চোখ বুজে কল্পনা করতাম পরেশ পেছন থেকে এসে আমার আধ খোলা কোমরটা দুহাত দিয়ে জড়িয়ে ধরে আমার ঘাড়ে নাক ঘষে ঘষে আমায় লাল করে দিচ্ছে। কিন্তু এমনটা শুধু কল্পনাতেই হতো। পরেশ আমার থেকে একটা দূরত্ব রেখে চলতো সব সময়ের জন্য। অনেক অনুনয় করেও 2 লাইন কবিতা শোনার সৌভাগ্য হয়নি আমার। আর সেখানে ঘনিষ্ঠতা, আদর, সোহাগ তা তো মেলা দূরের ব্যাপার। গতকাল দিদি বাড়ি চলে এসেছে। দিদি নাকি বাজা, কোনোদিন নাকি তার বাচ্চা হবে না। ডিভোর্স হয়ে গেছে নাকি 1.5 মাস আগেই। আমরা কেউ কিছুই জানতাম না। এর মাঝে জামাইবাবু নাকি আরেকটা বিয়েও করে নিয়েছে। অপমানের মাত্রা সহ্য করতে না পেরে গতকালই চলে এসেছে দিদি। দিদির অসহায় অবস্থা চিন্তা করে যতটা না খারাপ লাগছে, তার চেয়ে বেশি ভয় হচ্ছে আমার। এ ভয় অন্তর্দহনের ভয়, পেয়ে হারাবার ভয়। পরেশ ইদানিং ঘন ঘন আমাদের বাড়িতে যাচ্ছে। দিদি পরেশকে নিষেধ করার পরও সে যাচ্ছে, এমনটাই বলেছে মা। পরেশকে কিছু বলার মতো অধিকার কাগজে কলমে আমার থাকলেও আর্থিক কোনো অধিকার নেই আমার। আমি তো তার কাগজে বউ শুধুমাত্র, আর কিছুই না। কোন জোরে তাকে মানা করব আমি? আর মেয়েটা তো অন্য কেউ না, আমার দিদি, পরেশের ভালোবাসার মানুষ। পরেশ কোনোদিন আমার গায়ের গন্ধ খোঁজেনি। আমার চোখের নিচে জমতে থাকা কালো দাগ নিয়ে উদ্বেগও দেখায়নি। যা ছিল সবটাই দিদির জন্য। কোনো কমিটমেন্ট দেয়নি সে আমাকে। তাহলে কোন অধিকারে কিসের জোরে আটকাবো তাকে আমি? অনেক রাত হলো, পরেশ বাড়ি ফেরেনি। ইদানিং অনেক রাত করে ফিরে সে। দিদি ঘরের দরজা আটকে শুয়ে থাকে, আর সে বাইরে নাকি বসে থাকে। হ্যারিকেনটা নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। দিদির ঘরের দরজাটা একটু ফাঁকা করে রাখা। জানালার পাশে সরে আসলাম। ভেতর থেকে দিদির গলায় স্পষ্ট শুনতে পেলাম,
এ সম্ভব না পরেশ, আমাকে মেরে ফেলো, তবু আমার বোনের সংসারটা ভেঙো না। জানালা দিয়ে দেখলাম পরেশ দিদির কোমরটা তার দুহাত দিয়ে জড়িয়ে ধরে বুকের সাথে চাপটে ধরে আছে। দিদি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। হ্যারিকেনের উষ্ণ কাছে আঙুল পোড়া দাগটা বোঝা যাবে কাল দিনের আলোয়, তবে মনের পোড়া দাগ সেটা কি দেখা যাবে? দিদির জীবনে কাউকে খুব দরকার, যে আমার বাজা দিদিকে শর্তহীনভাবে ভালোবেসে যাবে শেষ বয়সে এসেও। আমার মাটাকেও যে দেখবে, এমন কাউকে দরকার দুজনের জীবনেই। ডিভোর্স পেপারটা টেবিলের উপর রেখে বেরিয়ে আসলাম। কলকাতা গিয়ে কিছু একটা করে নেব নিজের জন্য। একটা মানুষের বদলে 3টে মানুষ ভালো থাকলে ভগবানের খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। জীবনে হয়তো অন্য কারো বুকে মাঝরাত্রিরে নাক ঘষে লাল করব, হয়তো বা করব না। নরম বুক জুড়ে হয়তো আমার বাচ্চাটার আলতো কামড়ের স্পর্শ পেয়ে সারা জীবন কাটিয়ে দেব, হয়তো বা না। তবু যে আমার জীবনে দুটো অপশন থেকে যায়, কিন্তু আমার দিদির জীবনে আর যে কোনো অপশন ছিল না, কোনো অপশন ছিল না। শেষ হলো আজকের গল্প অন্তর্দহন, কলমে বুরহান উদ্দিন।